কাতারে ইসরায়েলি হামলা, নতুন উত্তেজনার জন্ম। কাতারের রাজধানী দোহার আকাশে বিস্ফোরণের শব্দ, ধোঁয়ার মেঘ আর সব পক্ষের তীব্র নিন্দা। ইসরায়েলের হামলায় আবারও নতুন এক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইসরায়েল, যেটি আগে কেবল যুদ্ধক্ষেত্রে বর্বরতা দেখিয়েছিল, এবার তা করেছে কূটনৈতিক মঞ্চে। কাতারে হামাস নেতাদের উপর হামলা চালিয়ে ইসরায়েল নতুন মাত্রায় শক্তির প্রদর্শন করেছে। ইসরায়েলি হামলার উদ্দেশ্য। ইসরায়েল জানায়, হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। হামলা করা হয়েছে ঠিক তখন যখন হামাস নেতারা গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন। তবে ইসরায়েল কোনো নির্দিষ্ট স্থান প্রকাশ করেনি। তবে দোহায় বিস্ফোরণ ও ধোঁয়ার ছবি পাঠানো হয় সংবাদ মাধ্যমে। স্থানীয় সূত্র থেকে জানানো হয়, হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্যরা ওই স্থানে ছিলেন এবং সেখানে বিস্ফোরণ ঘটেছে। কাতারের প্রতিবাদ। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা করেছে, এটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে বর্ণনা করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়ে বলেন, এটি কাতারের সার্বভৌমত্বের বিরুদ্ধে এক গুরুতর আক্রমণ। কাতার সবসময় যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক শান্তির সমর্থক হিসেবে নিজেকে প্রমাণ করেছে। তবে আজ তারা হামলার বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানিয়েছে। ইরানের প্রতিক্রিয়া। এদিকে ইরানও ইসরায়েলের এই পদক্ষেপকে কঠোরভাবে নিন্দা করেছে। ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘন করেছে। ইরান মনে করে, ইসরায়েল এই ধরনের আক্রমণ পরিচালনা করে কেবল নিজেদের বাহিনীকে শক্তিশালী করছে না, বরং বিশ্বব্যাপী অস্থিরতা বাড়াচ্ছে। জাতিসংঘের প্রতিক্রিয়া। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও এই হামলার নিন্দা করেছেন। তিনি বলেছেন, এই হামলা কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘন। তিনি কাতারকে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশ হিসেবে উল্লেখ করেছেন এবং সকল পক্ষকে স্থায়ী যুদ্ধবিরতির দিকে কাজ করার আহ্বান জানিয়েছেন। আরব দেশগুলোর নিন্দা। বিশ্বব্যাপী ইসরায়েলের এই হামলার প্রতিক্রিয়া এসেছে। জর্ডান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান সবাই ইসরায়েলের এই আক্রমণকে কঠোর ভাষায় নিন্দা করেছে। তারা বলেছে, এই হামলা শুধুমাত্র আন্তর্জাতিক শান্তির জন্য একটি বিপদ, বরং এই ধরনের আগ্রাসন অঞ্চলকে আরও অস্থিতিশীল করতে পারে। তিনটি মহাশক্তির ঘাত প্রতিঘাত। এখন প্রশ্ন হলো, ইসরায়েল কেন এই আক্রমণ চালালো? এর প্রভাব কি হবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে? কাতার, যা দীর্ঘদিন ধরে যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে এসেছে, তা এখন এক সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে। শুধু কাতার নয়, এর প্রভাব গোটা মুসলিম বিশ্বে পড়বে। ইসরায়েলি আক্রমণের শিকার শুধু হামাস নয়, বরং পুরো মুসলিম বিশ্বের কূটনীতি ও নিরাপত্তাও নয় কি? এই হামলা সবার সামনে একটি প্রশ্ন রেখে গেছে, বিশ্ব শান্তির জন্য কেমন হবে পরবর্তী পদক্ষেপ? ইসরায়েল কি কেবল যুদ্ধের আগুনে ঘি ঢালার মতো আরও আগ্রাসন চালিয়ে যাবে? ইরান ও ইসরায়েলের সম্ভাব্য মিসাইল যুদ্ধে পরবর্তী আঘাত কেমন হবে? আকাশে গর্জে উঠছে মিসাইলের শব্দ। একসময় যারা অস্ত্র হিসেবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করত, আজ তারা এক নতুন শক্তি হয়ে উঠে এসেছে। ইরান, যার হাতে এখন হাজার হাজার ক্ষেপণাস্ত্র, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে তাদের আঘাত হানার নজির তৈরি করেছে। এবার প্রশ্ন হচ্ছে, পরবর্তী মিসাইল যুদ্ধ কেমন হতে চলেছে? ইসরায়েল জানাচ্ছে, তারা প্রস্তুত। আকাশ ঢেকে রাখবে অ্যারো আর মার্কিন থার্ড ইন্টারসেপ্টর দিয়ে। কিন্তু ইরানও পিছিয়ে নেই। তাদের হাতে হাজারো ক্ষেপণাস্ত্র, সেগুলি মাটির নিচে লুকানো রয়েছে। একবার মুক্ত হলে এই অস্ত্রগুলো শুধু ধ্বংসই ছড়াবে। তবে বাস্তবতা কিছুটা আলাদা। ইসরায়েল গত জুন মাসে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিয়ে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র কারখানা ও রাডার স্টেশন ধ্বংস করেছিল। কিন্তু ইরান তাদের শক্তি ছাড়েনি। তারা এখনও 1000-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এক নতুন প্রজন্মের অস্ত্র হাতে রেখেছে। যুদ্ধের পর তারা নিজেকে আরও শক্তিশালী করে তুলেছে, ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা বাড়িয়েছে, সংখ্যা বৃদ্ধি করেছে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, পরবর্তী সংঘর্ষে কে জয়ী হবে? প্রতিরক্ষা প্রযুক্তি নাকি আক্রমণাত্মক অস্ত্র ভাণ্ডার? ইরানের ক্ষেপণাস্ত্র তাদের কৌশলের প্রাণভোমরা হয়ে উঠেছে। 12 দিনের যুদ্ধে ইরানি মিসাইল ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে হামলা চালিয়েছে। শুধু বাড়িঘরই নয়, সামরিক স্থাপনাতেও আঘাত হেনেছে। ইরান জানিয়ে দিয়েছে, তারা এখন শুধুমাত্র আক্রমণাত্মক নয়, প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙতে সক্ষম।
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী, কিন্তু ইরান যদি তাদের ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা আরও বাড়িয়ে দেয় বা নতুন প্রযুক্তি যুক্ত করে, তাহলে কি ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখতে পারবে? প্রশ্ন উঠছে, ইরানের প্রযুক্তি উন্নত হলে ইসরায়েলের প্রতিরক্ষা কতটা টিকবে? ইরান এখন এমন এক পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কোনো জবাব থাকবে না। তাদের ক্ষেপণাস্ত্রগুলির সংখ্যা বৃদ্ধি, উন্নত প্রযুক্তি আর সঠিক সময়ে আক্রমণ, এগুলোই ইরানের শক্তি। অন্যদিকে ইসরায়েল দ্রুততম সময়ের মধ্যে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যাচ্ছে। তারা লেজার অস্ত্র, স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছে, কিন্তু এই প্রযুক্তিগুলোর বাস্তবায়ন সময় সাপেক্ষ। এখানেই মূল টুইস্ট। অর্থনীতি ও প্রযুক্তির দিক দিয়ে কি ইরান এগিয়ে থাকবে? তাদের ক্ষেপণাস্ত্রের দাম অনেক কম, যেখানে প্রতিরক্ষা ব্যবস্থার খরচ কয়েক মিলিয়ন ডলার। ইরান একসঙ্গে হাজারো মিসাইল ছুড়লেও খরচ হবে কম। অন্যদিকে ইসরায়েলকে প্রতিটি আক্রমণ ঠেকাতে হাজার হাজার ডলার খরচ করতে হবে। তাহলে পরবর্তী মিসাইল যুদ্ধ হবে কি প্রযুক্তির যুদ্ধ, অর্থনীতির যুদ্ধ, নাকি এক মানসিক যুদ্ধ যেখানে ইরান তাদের 1000 ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ঘুম ছিনিয়ে নেবে? বিশ্বের রাজনৈতিক অঙ্গনে তুমুল উত্তেজনা। ইরান, যে দেশটির সামনে এক নতুন ইতিহাস রচনার মুহূর্ত, এখন দাঁড়িয়ে আছে এক কঠিন সিদ্ধান্তের মুখে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহের মধ্যে জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হতে পারে। এই মুহূর্তে ইরান কি এক নতুন শক্তি হিসেবে উঠে আসবে? ইরানের প্রকৃত লাইফলাইন। বিশ্বের প্রতিযোগিতামূলক রাজনৈতিক অঙ্গনে ইরান নিজেকে কেবল পশ্চিমাদের চাপ থেকে মুক্ত করতে নয়, বরং এক নতুন শক্তির ক্ষমতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক বিতর্ক আজ নতুন এক পরিণতির দিকে এগোচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একে বড় একটি হুমকি মনে করে। গত কয়েক বছর ধরেই ইরানকে লক্ষ্য করে নানা ধরনের নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে। এদিকে ইরান পারমাণবিক অস্ত্রের যাত্রায় থেমে নেই। তাদের হাতে এখন পর্যন্ত প্রায় 441 কেজি উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুত রয়েছে, যেটি 10টি পারমাণবিক বোমার উপাদান হতে পারে। ইরান অবশ্য অভিযোগ অস্বীকার করেছে, জানিয়ে দিয়েছে যে 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফা চুক্তি ভেঙে যাওয়ার পর তারা এই পদক্ষেপ নিয়েছে। কিন্তু এই অচল অবস্থায় ইরান নিজের পরমাণু শক্তি আরও দৃঢ় করতে নতুন কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে। তবে পশ্চিমের চাপের মধ্যে ইরান চীন ও রাশিয়ার হাত ধরে নতুন কৌশল তৈরি করছে। এটি তাদের পূর্বমুখী কূটনীতি হিসেবে পরিচিত। গত মাসের সাংহাইতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চীন ও রাশিয়ার নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে ইরান ঘোষণা করেছে তারা 25 বছরের কৌশলগত চুক্তি বাস্তবায়নে প্রস্তুত। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও একই বার্তা দেওয়া হয়েছে। এই কৌশলগত সঙ্গী হতে চায় চীন ও রাশিয়া, কিন্তু প্রশ্ন উঠছে তাদের মধ্যে সত্যিই কতটা সহযোগিতা থাকবে? অতীতে ইরান এই দুটি দেশকে সহযোগিতা হিসেবে দেখেছে, তবে কার্যত বাস্তবতায় সেটি সফল হয়নি। বিশ্লেষকরা বলছেন এই নতুন কূটনৈতিক পথকে আবারও ইরানকে একই পথে ফেলবে, কারণ অতীতে ব্যাংকিং জটিলতা, পশ্চিমের চাপ এবং কর্পোরেট দ্বিধার কারণে ইরানের পূর্বমুখী কৌশল ফলপ্রসূ হয়নি। এবার কি ইরান হবে এক নতুন শক্তি? চীন ও রাশিয়ার কৌশলগত সহযোগিতা অনেকেই একে ইরানের লাইফলাইন বলে মনে করছে। তাতে ইরান মেলে রাখতে পারবে অর্থনৈতিক মুক্তি, নতুন প্রযুক্তি এবং অবকাঠামো। তবে সমালোচকরা বলছেন এর ফলে ইরান পশ্চিমা প্রভাব থেকে মুক্ত হয়ে আবার নতুন করে মস্কো এবং বেইজিংয়ের প্রভাবের কাছে বন্দী হতে পারে। আলোর পথ অথবা অন্ধকার, এখন ইরান এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। আর এর মধ্যে রয়েছে শুধু পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নয়, বরং আয়াতুল্লাহ আল খামিনির শাসন আমলের কৌশলে। যে সিদ্ধান্তগুলো আজ নেওয়া হচ্ছে তা আগামী দিনের ইরানকে পরিপূর্ণভাবে পরিবর্তিত করতে পারে। ইরান ও ইসরায়েলের পারমাণবিক তুমুল উত্তেজনা, পরবর্তী অধ্যায়ের রূপ কি? মধ্যপ্রাচ্যের আকাশে কি আবারও বজ্রপাতের মতো ছড়িয়ে পড়ছে উত্তেজনার আগুন? পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগে একসময় ইরানকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছিল ইসরায়েল। আজ সেই ইসরায়েল নিজেই সশস্ত্র হচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে। ইসরায়েলের শিমন পেরেস পারমাণবিক কেন্দ্রে নতুন এক চুল্লি স্থাপন করছে, যা নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহলে। তবে প্রশ্ন উঠছে, এখন কি পাল্টা হামলা চালাবে ইরান?
মার্কিন সংবাদ মাধ্যম এপি নিউজ সম্প্রতি জানিয়েছে, ইসরায়েলের ডিমোনা শহরের ওই পারমাণবিক কেন্দ্রে নতুন একটি চুল্লি স্থাপন করা হচ্ছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা। তাদের দাবি, ওই স্থাপনাটির আশেপাশে কোনো বেসামরিক বিদ্যুৎ কেন্দ্র নেই, যা এই প্রকল্পের প্রকৃত উদ্দেশ্যকে আরও সন্দেহজনক করে তুলছে। সুতরাং ইসরায়েল কি আসলে পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছে, নাকি তা একেবারেই অন্য কিছু? বিশ্লেষকরা একমত হতে পারেননি, তবে তারা এটি নিশ্চিত করেছেন যে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তি ইসরায়েল। কিছু আন্তর্জাতিক বিশ্লেষক দাবি করেছেন যে ইসরায়েলের হাতে বর্তমানে প্রায় 90টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যেগুলোর মধ্যে বেশ কিছু রয়েছে ডিমোনা শহরের মরুভূমিতে। কিন্তু ইসরায়েল পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আওতায় আসতে রাজি হয়নি, যার ফলে জাতিসংঘ বা পারমাণবিক শক্তি সংস্থা এই বিষয়টি স্বাধীনভাবে পর্যালোচনা করতে পারছে না। চলতি বছরের জুনে ইসরায়েল আবারও ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলিতে বিমান হামলা চালিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অজুহাত দিয়ে। যদিও ইসরায়েল এই দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি, কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলি দাবি করছে ইরান যে পরিমাণ ইউরেনিয়াম সংগ্রহ করেছে তাতে তারা খুব দ্রুত 6টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। এখন একটি নতুন প্রশ্ন উঠছে, ইরান কি এখন পারমাণবিক অস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে? এবং যদি তা সত্যি হয়, তাহলে ইসরায়েলের আগ্রাসনের জবাব কেমন হবে? ইরানের সামরিক বাহিনী তার প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে দিয়েছেন, ইসরায়েল যদি আবারও কোনো ষড়যন্ত্র করে তাহলে তার জবাব হবে পূর্বের চেয়ে আরও ভয়াবহ। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাও এখন অনেক শক্তিশালী হয়ে উঠেছে, বিশেষ করে তাদের ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা এবং সাইবার নিরাপত্তা ব্যবস্থার উন্নতি। একদিকে ইসরায়েল নিজের পারমাণবিক অস্ত্র বাড়াচ্ছে, অন্যদিকে ইরানের প্রতিশোধ নিতে প্রস্তুত। এই অবস্থায় আগামী দিনগুলোতে কি ঘটবে? ইরান নিজের ক্ষেপণাস্ত্র কার্যক্রম আরও নিখুঁত করে তুললে কি ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখতে পারবে? এখনই বলা যাচ্ছে না, তবে বাস্তবতা হলো এ ধরনের উত্তেজনা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। দুই শক্তিশালী দেশের মধ্যে এই পারমাণবিক প্রতিযোগিতা শুধু যুদ্ধের গতি নয়, অর্থনীতি, প্রযুক্তি এবং সামরিক গতির প্রতিযোগিতাও হয়ে উঠবে। খামেনির দৃঢ় আহ্বান, ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করুন, মানবতার পক্ষে দাঁড়ান। এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত, যেখানে তেহরানের প্রাসাদে আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠে বেজে উঠল এক শক্তিশালী বার্তা, যা শুধু ইরান নয় বরং পুরো মুসলিম বিশ্বের জন্য একটি নতুন পথ নির্দেশনা হয়ে দাঁড়ালো। গাজার যুদ্ধের ভেতরে শিশুদের কান্না দেখে খামেনি আর চুপ থাকতে পারেননি। তার কণ্ঠে ছিল দৃঢ়তা এবং আবেগের মিশ্রণ, একটি নতুন সংকল্পের ঘোষণায় ভরা। আজ আমরা দাঁড়িয়ে আছি মানবতার পক্ষে, প্রশ্ন করার সময় কোথায় দাঁড়াবো আমরা? এবং এর সাথে সাথেই সবার চোখে গড়িয়ে পড়ল সেই বাস্তবতা। গাজার ভূমিতে যেভাবে বর্বরতা চলছে, সেটা শুধুমাত্র ইসরায়েলের দোষ নয়, বরং তাদের সমর্থকদেরও। খামেনির কথা স্পষ্ট, ইসলামী বিশ্বের প্রতিটি দেশকে, বিশেষ করে মুসলিম দেশগুলোর কাছে আহ্বান জানিয়ে বললেন, ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে হবে। কথাটি ছিল কেবল এক স্লোগান নয়, এটি ছিল এক দাওয়াত, এক সাহসী পদক্ষেপের ডাক। এই পদক্ষেপের মাধ্যমে তিনি মুসলিম রাষ্ট্রগুলোর কাছে রক্তাক্ত গাজার প্রতি সমর্থন জানানোর আহ্বান জানালেন। খামেনি জানালেন, ইসরায়েল পৃথিবীর সবচেয়ে ঘৃণিত শাসন ব্যবস্থা এবং একে বিচ্ছিন্ন করলেই গাজার দুঃখ কিছুটা হলেও শোনা যাবে। বিশ্বের কাছে ইরান চ্যালেঞ্জ ছুড়ে দিল, যদি সবাই একযোগে এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ উঠবে, তবে এই অপরাধের ধারাকে রুখে দেওয়া সম্ভব হবে। খামেনি শুধু ইসরায়েলের বিরুদ্ধে ঘোষণা দেননি, তিনি ইরানের ভেতরের চ্যালেঞ্জগুলো উত্থাপন করেছিলেন। আমাদের শক্তি শুধু বাহিনী বা অস্ত্রে নয়, আমাদের শক্তি হচ্ছে জনগণের একতায়, ঐক্যে, প্রেরণায়। এই একতা, এই সংকল্প ইরানের ভবিষ্যৎ রচনা করবে বলে জানালেন তিনি বলেন, আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে কঠিন এক পরিস্থিতি, যুদ্ধ অথবা শান্তি, কিন্তু এই স্থবিরতাকে আমাদের ভাঙতে হবে, আমাদের একসাথে কাজ করতে হবে। একাধিক আন্তর্জাতিক চাপের মাঝে খামেনি আশ্বস্ত করেছেন ইরানের জনগণকে, দেশের ভেতর কর্মসংস্থান, উন্নয়ন এবং আশা সৃষ্টি করা হবে এবং তাতে জনগণ আরও দৃঢ়ভাবে সামনের দিকে এগিয়ে যাবে। বিশ্বের বুকে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইরান শুধু রাষ্ট্রীয় সক্ষমতায় নয়, বরং একটি সাংস্কৃতিক ও নৈতিক যুদ্ধের পথেও দৃঢ় পদক্ষেপ নিচ্ছে। এই মুহূর্তে খামেনির আহ্বান শুধু ইরানের জন্য নয়, মুসলিম বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। এটা সেই মুহূর্ত যখন মুসলিম দেশগুলো সিদ্ধান্ত নেবে তারা কিভাবে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান প্রতিষ্ঠিত করবে। খামেনির এই ঘোষণায় যে চ্যালেঞ্জ লুকিয়েছিল তা এখন আরও গভীর হয়ে উঠেছে।
তেহরানের কণ্ঠস্বর এখন শুধু ইরানের চার দেয়ালের ভেতরে সীমাবদ্ধ নয়, বরং তা কায়রো, আঙ্কারা এবং দোহা পর্যন্ত পৌঁছে গেছে। এখন প্রশ্ন হলো, ইরান এই যুদ্ধের আহ্বান কতটুকু সফল করতে পারবে? ইরান কি সত্যিই এক নতুন গতি তৈরি করতে পারবে? ইরানের পারমাণবিক কর্মসূচি E3 এর সিদ্ধান্ত কি নতুন যুদ্ধের সংখ্যা তৈরি করছে? একটি ভুল পদক্ষেপ এবং বিপজ্জনক সিদ্ধান্ত নিতে চলেছে E3। ফ্রান্স, যুক্তরাজ্য এবং জার্মানি এরা ইরানের পারমাণবিক কর্মসূচির উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি প্রক্রিয়া চালু করেছে। এটি পারমাণবিক চুক্তির স্ন্যাপব্যাক প্রক্রিয়া, যা ইরানের পারমাণবিক প্রতিশ্রুতি লঙ্ঘনের অভিযোগের প্রতিক্রিয়ায় জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় চালু করতে সহায়তা করবে। এই সিদ্ধান্তে অনেকেই মার্ফির আইনের একটি রূপ দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে যা কিছু ভুল হতে পারে তা ভুল হবে। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে E3 যদি ইচ্ছাকৃতভাবে এমন একটি পদক্ষেপ নেয় যা পরিস্থিতি আরও উত্তেজিত করবে, তবে এটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে। 2018 সালে মার্কিন যুক্তরাষ্ট্র একতরফাভাবে পারমাণবিক চুক্তি থেকে সরে গিয়েছিল। সে সময় E3 এই পদক্ষেপের বিরুদ্ধে কোনো কার্যকর সমালোচনা করেনি, যার ফলে তেহরান সরে যেতে বাধ্য হয়েছিল। তবে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে ইরান পারমাণবিক চুক্তি ভেঙে ফেলেছে, কিন্তু এর কারণ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত এবং ইউরোপের সমর্থন না দেয়া। যদিও ইরানকে অভিযুক্ত করা হয়েছে, তা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে চুক্তি ভঙ্গ করেছিল এবং তারপর E3 তেমন কোনো পদক্ষেপ নেয়নি। ফলে ইরান তার প্রতিক্রিয়া চুক্তির 36 অনুচ্ছেদ অনুসারে ছিল, যা বলে যে যে কোনো পক্ষ তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করলে তারা এই চুক্তির অধীনে তার প্রতিশ্রুতি সম্পূর্ণ বা আংশিকভাবে পালন বন্ধ করতে পারে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবহিত করতে পারে। এখন প্রশ্ন উঠছে, যদি E3 এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে, তাহলে কি মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও খারাপ হবে? এই সিদ্ধান্তের ফলে যুদ্ধের আগুন আবার কি জ্বলে উঠবে? ইরান তাদের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পারমাণবিক শক্তির দিকে আরও নজর দিচ্ছে, যা পশ্চিমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। তেহরান জানিয়ে দিয়েছে তারা আগের চেয়ে অনেক শক্তিশালী এবং নিজেদের ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে দেয়া হবে না। বিশ্লেষকরা মনে করেন, ইরান যদি আরও শক্তিশালী অস্ত্র প্রযুক্তি যেমন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বা অত্যাধুনিক সিস্টেম তৈরি করে, তাহলে এটি ইসরায়েল এবং পশ্চিমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। ইতিমধ্যেই ইরান তাদের অস্ত্র ভাণ্ডারকে আরও উন্নত করে চলেছে এবং তাদের শক্তি প্রতিপন্ন করেছে। সাম্প্রতিক সময়ে ইরান তার সঙ্গে দেশগুলো রাশিয়া এবং চীন এর মাধ্যমে আরও আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে, যা তাদের এই চাপের বিরুদ্ধে টেক্কা দিতে সাহায্য করবে। বিশেষভাবে চীন তাদের নতুন প্রযুক্তি এবং সামরিক সহযোগিতা দিয়ে ইরানকে সাহায্য করতে প্রস্তুত। এতে E3 এর সিদ্ধান্ত অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠছে। ইরান যদি পুরোপুরি পারমাণবিক শক্তি অর্জন করতে সক্ষম হয়, তাহলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা টিকবে তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। তাই এখন ইরানের সঙ্গে সংঘাতের পথটি আবারও সোজা হয়ে দাঁড়াচ্ছে। E3 যদি ইরানকে আরও চাপ দিতে চায়, তবে সেটা কি তাদের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য হুমকি হয়ে উঠবে? সময়ই বলবে। তবে ইরান একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে তার অবস্থানকে আরও দৃঢ় করেছে, যা হয়তো পরবর্তী বিশ্ব পরিস্থিতির দিক বিশ্বের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অস্ত্র প্রতিযোগিতা চলছে। 2024 সালে দেশগুলি তাদের সামরিক খাতে একটি রেকর্ড $2.7 ট্রিলিয়ন ঢেলে দিয়েছে, এমন সময়ে যখন তারা মহামারীর ঋণে ডুবে মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করছে এবং তাদের অবকাঠামো ভেঙে পড়ছে। কিন্তু কেন এই প্রতিযোগিতা এবং এর মূল্য কতটা ভয়াবহ হতে পারে? আমেরিকার সাধারণ বাজেটের বাইরে তারা জরুরি খরচের জন্য $30.6 বিলিয়ন বরাদ্দ করেছে, যা পৃথিবীর অধিকাংশ দেশের সামরিক বাজেটের চেয়েও বেশি। এই বিশাল খরচের এক বড় অংশ যাচ্ছে ইউক্রেনের সাহায্যে, যা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। ইউক্রেনের 155 মিনি গোলাবারুদ ব্যবহার এক বছরে আমেরিকার উৎপাদনের সমান এবং তা সরবরাহ করতে আমেরিকার কারখানাগুলো বর্তমানে অতি দ্রুত গতিতে কাজ করছে। এই ব্যবহার আমেরিকার সাধারণ জনগণের জন্য বড় বোঝা হয়ে উঠছে, কিন্তু এটি আধুনিক যুদ্ধের অঙ্কের অংশ।
চীনের সামরিক খরচও অবাক করার মতো বেড়েছে। তাদের সরকারি বাজেট 2025 সালে $296 বিলিয়ন হলেও বাস্তবে এই খরচ প্রায় $450 বিলিয়ন হতে পারে। চীন এখন বিশ্বের বৃহত্তম নৌবাহিনী তৈরি করেছে এবং তাদের পারমাণবিক অস্ত্রাগারও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে আমেরিকা প্রতিক্রিয়া দেখাতে প্রায় $বিলিয়ন খরচ করছে, এই একটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দাবা খেলা তৈরি করছে। ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানি অন্যতম প্রধান উদাহরণ। 2022 সালে রাশিয়ার আক্রমণের পর জার্মানি তাদের সামরিক বাজেট দ্বিগুণ করতে প্রস্তুত হয়েছে এবং একটি 100 বিলিয়ন ইউরোর বিশেষ তহবিল ঘোষণা করেছে। অন্যদিকে সুইডেন, যে দেশটি দীর্ঘদিন ধরে নিউট্রাল ছিল, এখন ন্যাটোতে যোগ দিয়েছে এবং তাদের সামরিক খাতে 40% বৃদ্ধি করেছে। সুইডেন এবং সুইজারল্যান্ডের মতো দেশগুলি নিজেদের সুরক্ষিত করতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, অথচ তাদের অর্থনীতি বড় চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। যতই দেশগুলো নিজেদের শক্তিশালী করার চেষ্টা করছে, ততই তাদের মধ্যে যুদ্ধের ঝুঁকি বাড়ছে। একদিকে চীন এবং রাশিয়া তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে, অন্যদিকে ইউরোপ এবং আমেরিকা নিজেদের সুরক্ষিত রাখতে আরও বেশি খরচ করছে। তবে এই অর্থের পরিমাণ এত বেশি যে তাদের নিজেদের অর্থনৈতিক অবস্থা সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ, জাপান 2024 সালে তার ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বাজেট ঘোষণা করেছে, যদিও দেশটি বিপুল ঋণের মধ্যে ডুবে আছে। বিশ্বের প্রতিটি দেশ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু বাস্তবে তা তাদের জন্য অসম্ভব হতে পারে। আধুনিক যুদ্ধের খরচ এত বেশি যে প্রতিটি গোলাবারুদ, প্রতিটি যুদ্ধ বিমান, প্রতিটি রকেট অত্যধিক দামের হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে যখন সেমিকন্ডাক্টর বা অন্যান্য প্রযুক্তি উৎপাদনে সমস্যা দেখা দেয়, তখন অস্ত্র উৎপাদন বিলম্বিত হয়। এমন পরিস্থিতিতে সামরিক প্রস্তুতি নেওয়ার খরচ জাতীয় অর্থনীতিকে গভীর সংকটে ফেলতে পারে। এখন প্রশ্ন ওঠে, এই প্রস্তুতি কি সত্যিই তাদের নিরাপত্তা নিশ্চিত করবে, নাকি এটি কেবল নিজেদের ধ্বংসের দিকেই নিয়ে যাবে? যুদ্ধের প্রস্তুতির নামে দেশগুলো কি তাদের নিজেদের অস্তিত্ব বিপদের মধ্যে ফেলে দিচ্ছে? একে অপরের বিরুদ্ধে অস্ত্র তৈরি করার প্রতিযোগিতা, যা একটি অব্যাহত আক্রমণাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করছে, তা একদিন গোটা পৃথিবীকে বিপদের মধ্যে ফেলতে পারে। বিশ্বে কে কোন দেশকে পারমাণবিক শক্তি দিয়েছে? নিউক্লিয়ার অস্ত্র, যা একদিন পৃথিবীকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে, তার ইতিহাস শুরু হয়েছিল এক অন্ধকার মুহূর্ত থেকে। 1945 সালে প্রথমবারের মতো পরমাণু বোমা ফেলা হয়েছিল জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে। তখন থেকেই বিশ্বে পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব শুরু। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এই শক্তি বিশ্বের হাতে পৌঁছলো? যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক শক্তি। 1939 সালে আলবার্ট আইনস্টাইন একটি চিঠি সই করে প্রেসিডেন্ট রুজভেল্টের কাছে পাঠিয়েছিলেন। এই চিঠির উদ্দেশ্য ছিল জার্মানির পারমাণবিক গবেষণা থেমে না যাওয়া। সে সময়ে যুক্তরাষ্ট্র এই গোপন গবেষণায় যোগ দেয় এবং 1945 সালে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করা হয় নিউ মেক্সিকোর মরুভূমিতে। 3 সপ্তাহ পর যুক্তরাষ্ট্র 2টি পারমাণবিক বোমা ফেলে জাপানে। হাজার হাজার মানুষের মৃত্যু, হাজারো পরিবার নিঃস্ব। এই ছিল পারমাণবিক শক্তির প্রথম দৃশ্য। সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় শক্তি। যুক্তরাষ্ট্রের এই শক্তি দেখে রাশিয়া চুপ ছিল না। 1949 সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে। এভাবে শুরু হলো পারমাণবিক অস্ত্রের এক অবিশ্বাস্য প্রতিযোগিতা। সোভিয়েতদের জন্য এটি শুধু অস্ত্র নয়, আন্তর্জাতিক শক্তি প্রতিষ্ঠার মাধ্যম হয়ে দাঁড়ায়। তারা জানিয়ে দেয় যে পারমাণবিক শক্তি শুধু যুক্তরাষ্ট্রের হাতে সীমাবদ্ধ থাকবে না। ব্রিটেন, ফ্রান্স ও চীন নিজের অস্ত্র নিজে। 1952 সালে যুক্তরাজ্য প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে। এরপর ফ্রান্স এবং চীনও তাদের পরমাণু অস্ত্র প্রোগ্রাম চালু করে। 1960 সালে ফ্রান্স একটি শক্তিশালী পারমাণবিক বিস্ফোরণ ঘটায় এবং চীনও 1964 সালে তাদের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে। তবে পারমাণবিক অস্ত্রের এই উন্মোচন শুধুমাত্র একটি ভয়ের বার্তা দেয়নি, এটি ছিল বিশ্ব রাজনীতিতে নিজেদের শক্তি প্রদর্শনের পথ। ভারত ও পাকিস্তান উপমহাদেশে পারমাণবিক শক্তি। ভারত 1974 সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়, যা বিশ্বে তোলপাড় ফেলে দেয়। এরপর পাকিস্তানও তাদের শক্তি নিশ্চিত করতে 1998 সালে প্রথম পারমাণবিক পরীক্ষা করে। এই দুটি দেশ পারমাণবিক শক্তির মালিক হতে চেয়েছিল শুধুমাত্র প্রতিরক্ষা হিসেবে নয়, বরং নিজেদের দেশীয় ক্ষমতা প্রতিষ্ঠা করতেও। উত্তর কোরিয়া সর্বশেষ মঞ্চ। উত্তর কোরিয়া অনেক বছর পরে 2006 সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। এরপর থেকে তাদের পরীক্ষায় গড়ে ওঠে বিশ্বের জন্য এক বড় বিপদের সংকেত। 2017 সালে উত্তর কোরিয়া তাদের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক পরীক্ষা চালায়।
ইসরায়েল গোপন শক্তি। এদিকে ইসরায়েল পারমাণবিক অস্ত্র রাখলেও কখনো তার অস্তিত্ব স্বীকার করেনি। এটি পারমাণবিক ধোঁয়াশা হিসেবে পরিচিত। 1960-এর দশকে তারা এই অস্ত্র তৈরি শুরু করে এবং এখনও এটি তাদের জাতীয় নিরাপত্তার একটি সুনির্দিষ্ট অংশ। এখন বিশ্বে মোট 9টি দেশ পারমাণবিক অস্ত্র রাখে: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। কিন্তু এই অস্ত্রের মালিকানায় সামনের দিকে যে দেশগুলো চলে আসতে পারে তা নিয়ে সবাই সন্দেহ করছে। ইরান, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, জাপান এই দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরির দিকে পা বাড়াতে পারে যদি পরিস্থিতি বদলায়।